তাহলে আজকে আমরা পড়ব রাশিয়ান রাইটার অ্যান্টন চেকভের লেখা দ্য বেট গল্পটা। বেট কথার অর্থ হচ্ছে বাজি, অর্থাৎ এই যে গল্পটা আমরা আজকে পড়ব তার মধ্যে আমরা যেটা জানতে পারবো সেটা হচ্ছে বাজি সম্পর্কে জানতে পারবো। অর্থাৎ দুজন ব্যক্তি হতে পারে, দুজন ব্যক্তি তারা তাদের মধ্যে একটা বাজি ধরেছে, বাজির বিষয় একটা থাকবে, আর কি থাকতে পারে যে সেই বাজিতে কে জিতলো কে হারলো এবং কী নিয়ে বাজি হয়েছে এটা থাকতে পারে। যাই হোক, এই গল্পটা পড়ার সঙ্গে সঙ্গে আমরা যখন গল্পটা পড়া শেষ হবে তখন এই গল্প থেকে একটা মোরাল লেসেনও আমরা শিখতে পারবো। ঠিক আছে? তো কী মোরাল লেসেন শিখবো সেটা একেবারে গল্পের শেষে গিয়ে আমি বলব। তাহলে আমরা মোটামুটি ছোট্ট করে জেনে নিই যে গল্পটা ঠিক কী রয়েছে। এই গল্পটা শুরু হচ্ছে একটা অন্ধকার শরতের রাত্রিতে। একজন বৃদ্ধ ব্যাংকার তার পড়ার ঘরে হেঁটে বেড়াচ্ছেন। হাঁটতে হাঁটতে তিনি ভাবছেন যে 15 বছর আগে, এখান থেকে 15 বছর আগে শরৎকালের ঠিক এরকম একটা সন্ধ্যায় তিনি একটি পার্টির আয়োজন করেছিলেন। মন দিয়ে শুনবে। তো সেই পার্টিতে অনেক জ্ঞানী ব্যক্তি উপস্থিত হয়েছিল, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছিল। তো বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার মধ্যে একটা বিষয় ছিল যে যাবজ্জীবন কারাদণ্ড ভালো নাকি মৃত্যুদণ্ড ভালো। তো এটা নিয়ে একটা তর্ক হয়েছিল আর কি। তো সেখানে উপস্থিত অধিকাংশ অতিথি যারা ছিল তাদের মধ্যে অনেকে সাংবাদিক ছিল, বুদ্ধিজীবী ছিল, তারা মৃত্যুদণ্ডকে কেউ সমর্থন করেনি। তারা সবাই মনে করতো যে এই শাস্তি হচ্ছে পুরানো, আর তাদের মতো খ্রিশ্চান রাষ্ট্রগুলোতে এই শাস্তির কোনো প্রয়োজনীয়তাই নেই। যদিও তাদের মধ্যে আবার কিছুজন মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ড হওয়া উচিত বলে অনেকে মনে করেছিল। কিন্তু ব্যাংকার সে কিন্তু কোনোভাবেই এদের কারোর সঙ্গে সহমত হয়নি। বরং সে বলেছিল যে আমি যদিও মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডের শিকার কোনোদিন হইনি, কিন্তু একটা অনুমান থেকে বিচার করে আমি বলতে পারি যে মৃত্যুদণ্ড হচ্ছে অনেক বেশি নৈতিক এবং মানবিক। কারণ হিসেবে তিনি বলেছিলেন যে যাবজ্জীবন কারাদণ্ড হোক বা মৃত্যুদণ্ড হোক, দুটোরই উদ্দেশ্য হচ্ছে একটা মানুষকে মেরে ফেলা। তো মৃত্যুদণ্ড একজন মানুষকে কী করবে, সঙ্গে সঙ্গে মেরে ফেলবে, আর যাবজ্জীবন কারাদণ্ড একটা মানুষকে যন্ত্রণা দিয়ে মারবে। তাই আমার মতে সবথেকে সঠিক হচ্ছে মৃত্যুদণ্ড। এবার সেই যে গেস্টদের মধ্যে একজন ছিল, যে ছিল একজন লয়ার, সে তাকে যখন জিজ্ঞাসা করা হলো যে তোমার কি মত, তার বয়স 25 বছর, তরুণ আইনজীবী, তাকে জিজ্ঞাসা করা হলো তোমার মত কি এই সম্পর্কে, তখন সে বলল যে মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন কারাদণ্ড এই দুটি হচ্ছে নৈতিকতার দিক থেকে গ্রহণযোগ্য নয়। সে বলল, কিন্তু সে বলল যে আমাকে যদি দুটোর মধ্যে কোনো একটাকে বেছে নিতে বলেন তাহলে আমি যাবজ্জীবন কারাদণ্ডকে বেছে নেব। কারণ হিসেবে তিনি বললেন যে মরে যাওয়ার থেকে যেভাবে হোক বেঁচে থাকা ভালো। ঠিক তখন ব্যাংকারের বয়স তো তখন কম, মানে আমরা কিন্তু পাস্ট ইভেন্টটাকে পড়ছি আর কি, পাস্ট ইভেন্টকে জানছি, বর্তমান সময়ে এসে 15 বছর আগের ঘটনাকে জানছি। তো ব্যাংকার তখন, আগে শোনো, ব্যাংকার হচ্ছে তখন টেবিলে চাপড় মেরে বলল, ওয়ে যুবক, তুমি এখন তরুণ আর আবেগপ্রবণ, তাই এইসব কথা বলছো। আমি বাজি ধরে বলতে পারি যে তুমি একটা না 5 বছর বন্দি অবস্থায় থাকতে পারবে না। যাবজ্জীবন মানে আমরা মোটামুটি 14 বছর 15 বছর বুঝি আর কি। ঠিক আছে? তরুণটা বলল, হ্যাঁ আপনি যদি বাজি ধরার কথা বলেন, তো ব্যাংকার বলল যে আমি 2 মিলিয়ন টাকা বাজি, মানে 20 লক্ষ টাকা, মানে টাকা হিসেবে 20 লক্ষ, রাশিয়ান কারেন্সিতে বলছে আমি 2 মিলিয়ন টাকার বাজি ধরছি, তুমি 5 বছর ওখানে টিকতে পারবে না, বন্দি থাকতে পারবে না। তখন সেই আইনজীবী সে বলল 5 নয়,
আমি 15 বছরই থাকব। তো এখান থেকে কি হলো, এই দুজন মিলে একটা বাজি ধরল। এটাই হচ্ছে বাজি। বাজির বিষয় হলো যে তরুণ আইনজীবী সে 15 বছর স্বেচ্ছা যে বন্দিত্ব দশা কাটাবে, আর 15 বছর সে যদি স্বেচ্ছা বন্দিত্ব দশা কাটাতে পারে তাহলে ব্যাংকার তাকে 2 মিলিয়ন বা 20 লক্ষ টাকা তাকে দেবে 15 বছর পর। এইটা হচ্ছে বাজি। যদিও ব্যাংকারের মতে যে সে 5 বছরের বেশি থাকতে পারবে, সে অনেকটা কনফিডেন্ট যে ও 5 বছরের বেশি টিকতে পারবে। যাই হোক, এটা হচ্ছে বাজি। এবং মজা করতে করতে কী হলো, বাজিটা একটা পাগলামো, একটা নিরর্থক বাজিটা বাস্তবেই কার্যকর হয়ে গেল। রাতে খাওয়ার সময়, ডিনারের সময় ব্যাংকার তরুণকে বলল, ভেবে দেখো, এখনও সময় আছে। দেখো, আমার কাছে 2 মিলিয়ন কোনো ব্যাপার না, কারণ ব্যাংকারের প্রচুর টাকা তখন। আমার কাছে 2 মিলিয়ন কোনো ব্যাপার নয়, কিন্তু তুমি তোমার জীবনের সেরা 4টে বছর হারাতে চলেছো, কারণ ব্যাংকারের মতে 5 বছর বেশি থাকতে পারবে না। তো তুমি ভেবে দেখো। আর ব্যাংকার বলছে যে আমার মতে তুমি 3-4 বছরের বেশি থাকতে পারবে না। আর তারপরে মনে রেখো যে একজন মানুষ যে অপরাধ করার পরে বন্দি দশায় গেছে, জেলে গেছে, আর একজন নিজেকে যে স্বেচ্ছায় জেলে নিয়ে গেছে, দুটোর মধ্যে পার্থক্য আছে। তুমি নিজেকে স্বেচ্ছায় জেলে নিয়ে গেছো, তো সেখানে সবসময় তুমি জানবে যে আমি চাইলেই এই বন্দিদশা থেকে মুক্তি পেতে পারি। তো এই স্বেচ্ছা বন্দিদশা কিন্তু ভীষণ ভয়ানক, ভীষণ মারাত্মক। যাই হোক, এভাবে মানে বাজিটা হলো। তো ব্যাংকার কী করলো, ব্যাংকার বললো যে ঠিক আছে, আমার বাগান বাড়িতে একটা ঘর আছে, ওই ঘরে তুমি থাকবে, তোমার মানে ওই ঘরেই থাকার কথা হলো। আর যাই হোক, এবার এই ব্যাংকার কথা বলতে বলতে আবার তিনি বাস্তবে ফিরে এলেন, তার নস্টালজিয়া থেকে বাস্তবে ফিরে এলেন। তিনি ভাবছেন যে এই যে সেই সময় এই বাজি যে ধরা হয়েছিল, এই বাজির উদ্দেশ্য কী ছিল। একজন মানুষ জীবনের 15 বছর তার নষ্ট হয়ে গেছে, আর আমার 2 মিলিয়ন টাকা খোয়ানো, এর মধ্যে লাভটা কী? মানে এভাবে কি প্রমাণ করা যায় যে মৃত্যুদণ্ডের থেকে আজীবন কারাবাস ভালো? তার কাছে এই মুহূর্তে সবটাই অর্থহীন আর অবান্তর মনে হচ্ছিল। ব্যাংকার ভাবছিল যে এই লোকটা যে সেই সময় ওই বাজিটা মেনে নিয়েছে, তার কারণটা হচ্ছে তার অর্থ লালসা। সে অর্থ লালসা তাকে হয়তো এই বাজিটা সেই জন্য সে বাজিটা ধরেছিল। কিন্তু তারপর সে আবার ফিরে যাচ্ছে নস্টালজিয়ায়। তার মনে পড়লো সেই সন্ধ্যার কথা। সে বলল যে যেটা মনে করলো সেটা হচ্ছে, তরুণ বন্দীকে ঠিক করা হলো যে ব্যাংকারের একটা বাগান বাড়ি আছে, তার ওই বাড়ির সঙ্গে একটা বাগান আছে, সেখানে একটা ছোট ঘর আছে, সেখানে তাকে থাকতে হবে। এবং এই চুক্তিতে বলা হলো 15 বছরে ঘরের চৌকাঠ সে পেরোতে পারবে না, কারোর সঙ্গে দেখা করতে পারবে না, মানুষের কণ্ঠস্বর শুনতে পারবে না, চিঠিপত্র সংবাদপত্র দেখতে পাবে না। তবে তাকে একটা বাদ্যযন্ত্র দেওয়া হবে, সে বই পড়তে পারবে, চিঠি লিখতে পারবে, মদ খেতে পারবে, ধূমপান করতে পারবে। মনে রাখতে হবে, এগুলো তাকে সব করতে দেওয়া হবে। এবং চুক্তির শর্ত অনুযায়ী তার একটা ছোট জানালা দেওয়া থাকবে, সেই জানালা দিয়েই তার যেটুকু আদান প্রদান সে ওই চিরকুটের মাধ্যমে লিখে জানাতে পারে। সে যা চাইবে, বই, গান, মদ সব পাবে, কিন্তু ওই জানালার মধ্যে দিয়ে তাকে নিতে হবে। এবং এই চুক্তিতে এটাও বলা হলো যে বন্দীকে সম্পূর্ণ নিঃসঙ্গ থাকতে হবে এবং 15 বছর তাকে ওখানে কাটাতে হবে। 15 বছর সম্পূর্ণ হওয়ার 2 মিনিট আগেও যদি সে বেরিয়ে যায় ঘর থেকে, তাহলে তাকে কিন্তু 2 মিলিয়ন টাকা ব্যাংকার দিতে বাধ্য না, দেবে না। তো এই চুক্তিটা শুরু হলো কবে? মনে রাখতে হবে সময়টা, 1870 সালের 14ই নভেম্বর দুপুর 12টা থেকে। আর এটা সমাপ্তি ঘটলো 1885 সালে 14ই নভেম্বর দুপুর 12টা। এই ব্যাংকার ঠিক তার আগের দিন রাত্রি, অর্থাৎ 13ই নভেম্বর, অ্যাকচুয়ালি না 14ই নভেম্বর পড়ে গেছে, রাত্রি 3টের সময়, মানে ও পাইচারি করছে আর এই কথা ভাবছে আর রাত্রি 3টের আগে, মানে এই কথা ভাবছে যে এখান থেকে 15 বছর আগে কি বাজি ধরেছি।
কেন ভাবছে তার কারণ আছে। এবার আমরা জানি যে এই বন্দি কি করেছিল এই 15 বছর। বন্দি তার প্রথম বছরে কি করলো, যে ছোট ছোট কিছু তার যে নোট, তা থেকে বোঝা যায় যে সে নিঃসঙ্গ এবং হতাশায় ভুগছিল। দিনরাত তার ঘর থেকে পিয়ানোর শব্দ শোনা যেত। সে প্রথম বছরে মদ আর তামাক নিতে অস্বীকার করেছিল, কারণ সে বলে মদ হচ্ছে ইচ্ছা জাগায়, আর ভালো মদ খেয়ে খাবো, সামনে কেউ থাকবে না, এটা আরও বিষণ্ণ করে তোলে। তামাক খেলে ঘরের হাওয়া নষ্ট হয়। তাই প্রথম বছরে সে বই পড়লো, মূলত হালকা স্বাদের বই পড়লো, জটিল প্রেম কাহিনীর উপন্যাস পড়লো, রোমাঞ্চকর কল্পনাপ্রসূত এই ধরনের গল্প সে পড়ল। দ্বিতীয় বছরে পিয়ানো আর বাজাতো না, বন্দি শুধুমাত্র আধুনিক সাহিত্য পড়ল। পঞ্চম বছরে আবার সেই পিয়ানোর আওয়াজ শোনা গেল। বন্দি এবার মদ চাইল। জানালার ফাঁক দিয়ে দেখা যেত পুরো বছর সে কিছু করলো না, শুধু খায়, মদ খায়, বিছানায় শুয়ে থাকে, ঘন ঘন হাই তোলে, নিজের সঙ্গে রেখে কথা বলে, বই তো পড়তোই না, আর রাত্রেবেলা কিছু যেন লিখতে বসতো, তারপর কিছু কয়েক ঘন্টা লেখার পর সেটাকে আবার ছিঁড়ে ফেলতো, আর তারপর কাঁদতে থাকতো। তো একাধিকবার তাকে কাঁদতে শোনা যায়। ষষ্ঠ বছরে বন্দি এবার একটু পড়ার প্রতি তার যেন আগ্রহ জাগালো। সে ভাষা, দর্শন, ইতিহাস ইত্যাদি পড়ার ইচ্ছে তার হলো। তো ব্যাংকারকে সেসব লিখে পাঠালো, আর ব্যাংকার সেগুলো জোগাড় করলো, এবং তার জোগাড় করতে বেশ সমস্যা পোহাতে হলো। এবং ব্যাংকারের কথা অনুযায়ী এই 4 বছরে সে প্রায় 600টা বইয়ের অনুরোধ সে করেছে, 600টা। এবং তারপর সে ব্যাংকারকে একটা চিঠি লিখল। কে? বন্দি। কি চিঠি লিখলো সেটা শোনো। যে আমার প্রিয় জেলার, আমি তোমাকে এই কয়েকটি লাইন 6টি ভাষায় লিখছি। এসব ভাষা যারা জানে তাদের দেখিও, তাদের পড়তে দিও। যদি তারা একটি ভুলও না পায়, তবে আমি অনুরোধ করছি বাগানে একটি গুলি চালাবে। সেই গুলির শব্দেই আমি বুঝবো যে আমার প্রচেষ্টা ব্যর্থ হয়নি। সব যুগের আর সব দেশের প্রতিভাবানরা আলাদা ভাষায় কথা বলেন, কিন্তু তাদের সবার মধ্যে একই আগুন জ্বলছে। আহা, যদি আপনি জানতে পারতেন এই অপার্থিব আনন্দ, কি অপার্থিব আনন্দ, আনন্দে আমার আত্মা ভরে গেছে। এই প্রতিভাবানদের ভাষা বুঝতে পারে না। তার মানে সে এই বছরে 6টার মতো ভাষা শিখেছে, এবং সে এটা বোঝাতে চাইছে যে সে 6টা ভাষা আসলে সঠিক শিখেছে কিনা। এখন ব্যাংকারকে পাঠানো হলো, ব্যাংকার সব দেখালো, যাদেরকে দেখানোর দরকার, যারা এই ভাষা সম্পর্কে জানে। দেখলো যে সেখানে কোনো ভুল নেই। ব্যাংকার একটা নয়, বাগানে 2টো গুলি চালাল। এরপর 10ম বছর বন্দি স্থির হয়ে টেবিলে বসে থাকলো, এবং এই বছর সে শুধু বাইবেল পড়ে গেল, শুধুমাত্র। ব্যাংকারের কাছে ব্যাপারটা খুব অদ্ভুত লাগলো যে 4 বছরের মধ্যে 600টা বই পড়েছে, জ্ঞানগর্ভ গ্রন্থ আয়ত্ত করেছে, হঠাৎ করে 1 বছরে এই ছোট্ট একটা বাইবেল সে ধর্মতত্ত্ব ইতিহাস নিয়ে পড়ে আছে। তো বন্দির শেষ 2 বছরে কি হলো? বন্দি কিন্তু শেষ 2 বছরে, অর্থাৎ 14 এবং 15তম বছরে সে প্রচুর বই পড়তে শুরু করলো, বিপুল পরিমাণে। সেখানে প্রাকৃতিক বিজ্ঞানের বই রয়েছে, বায়রন রয়েছে, শেক্সপিয়ারের বই রয়েছে, রসায়নের বই রয়েছে, চিকিৎসাবিদ্যার বই রয়েছে, উপন্যাস, দর্শন, ধর্মতত্ত্ব, কী নেই, সমস্ত ধরনের বই সে পড়ল। তাকে দেখে মনে হচ্ছে যেন জাহাজ ডুবির পর সমুদ্রে ভেসে বেড়াচ্ছে কেউ, কিছু একটা ধরে বাঁচার চেষ্টা করছে। তার পড়া দেখে যদি এরকম বলা যায়, মানে একবার এই পড়ে তো একবার এই বইটা পড়ে, তো একবার ওই বইটা পড়ে, একবার ওটা পড়ে তো একবার সেটা পড়ে, মানে এরকম করে বেড়াচ্ছে আর কি। তো এইসব কিছু যখন বৃদ্ধ ব্যাংকারের মনে পড়লো, এবার ব্যাংকার আবার তার বর্তমানে ফিরে এসছে 15 বছরে, মানে সেই 14ই নভেম্বর রাত্রেবেলার কথা। সে ভাবছে, মনে পড়ে গেল যে রাত্রিবেলা সকাল দুপুর 12টা যখন বাজবে তখন লোকটা মুক্ত হবে, আর চুক্তি অনুযায়ী ব্যাংকারকে তাকে 20 লক্ষ টাকা দিতে হবে। আর যদি এই টাকা দেয় তাহলে সে নিঃস্ব হয়ে যাবে, বিক্রি হয়ে যাবে। কারণ এই 15 বছরে শেয়ার মার্কেটে টাকা খাটিয়ে জুয়া খেলে যথেচ্ছভাবে সে টাকা নষ্ট করেছে। 15 বছর আগে সে বেশ ধনী ছিল, তার অনেক টাকা ছিল, সে যুবক ছিল, সে গর্বিত ছিল, কিন্তু আজকে
তার এই যথেচ্ছ পরিমাণে শেয়ার মার্কেটে টাকা খাটানো, তার ফলে সে এই জুয়া খেলেছে সে অনিয়ন্ত্রিতভাবে, আর আজকে তার সম্পত্তি কমে এসেছে। সেই কারণে এখন যদি তাকে 20 লক্ষ টাকা দিতে হয় তাহলে সে পুরো বিক্রি হয়ে যাবে। আর তারপর সবথেকে কঠিন কি, এই লোকটা এখান থেকে 20 লাখ টাকা নিয়ে চলে যাবে। তার বয়স এখন 40 বছর, তার বয়স তখন 25 ছিল, এখন 40 বছর। বাইরে যাবে, বিয়ে করবে, তার সুন্দর বাড়ি হবে। আর যখন আমার সঙ্গে দেখা হবে তখন আমাকে কি বলবে, আমাকে তখন দেখে বলবে যে আপনার প্রতি আমি কৃতজ্ঞ থাকবো, আপনার জন্যে আমি আজকে কোটিপতি হতে পেরেছি, আমার জীবনটা ভালোভাবে চলছে। মানে এটা কি কম কষ্টে? তাই সে রাগে হতাশায় ফুঁসতে লাগলো যে এই বাজিটা হচ্ছে একটা অভিশপ্ত বাজি। তো সে কি করবে সে ভেবে পাচ্ছে না। তার মনে হলো যে আমার এই দেউলিয়া হয়ে যাওয়া, আমার এই অপমান থেকে বাঁচার উপায় হলো একমাত্র হচ্ছে ওই লোকটার মৃত্যু। মানে এখনও যদি ওকে মেরে ফেলা যায় তাহলে আমাকে তো 20 লক্ষ টাকা দিতে হবে। তো এবার ব্যাংকার কি করলো, ব্যাংকার ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 3টে বাজে। বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে। শরৎকালের রাত্রি, আগেই বললাম। শীতল গাছের পাতায় মৃদু খসখস আওয়াজ হচ্ছে। সে শব্দ না করে আগুনের প্রতিরোধক সেফ থেকে দরজার চাবিটা বের করলো। 15 বছর দরজা খোলা হয়নি, ওখানেই ছিল চাবিটা। সে বার করলো আর একটা ওভারকোট পরলো, পরে ঘর থেকে বেরোলো। বাইরে যাওয়ার পর সে, বাইরের বাগান ছিল অন্ধকার, ঠান্ডা, বৃষ্টি পড়ছিল। বাগান জুড়ে একটা বাতাস, ঠান্ডা বাতাস ছুটে বেড়াচ্ছিল। ব্যাংকার চোখ কুঁচকে দেখার চেষ্টা করলো, কিন্তু সে মাটি, সাদা মূর্তি আর গার্ডের কক্ষ আর গাছ ছাড়া কিচ্ছু দেখতে পেল না। সে কক্ষের কাছে গিয়ে প্রহরীকে 2 বার ডাকলো, কোনো উত্তর এলো না। বোঝা গেল প্রহরী আবহাওয়ার হাত থেকে বাঁচতে হয়তো কোনো রান্নাঘর বা গ্রিন হাউসে ঘুমিয়ে আছে। তো বৃদ্ধ লোকটা ভাবলো তাহলে সন্দেহ যদি হয় তাহলে প্রহরীর উপরে সন্দেহ হবে, আমি আমার ইচ্ছেটা কার্যকর করতে যাই। সে অন্ধকারে সিঁড়ি বেয়ে দরজার খোঁজ করলো। ঘরের প্রবেশপথের সামনে এসে গেল, ছোট্ট একটা করিডোর, সেখানে সে দেশটাই জ্বালালো। কোনো মানুষ সেখানে ছিল না। একটা খাট ছিল, তার উপরে বিছানা পাতা ছিল। এক কোনায় ছিল একটা কালো কাস্ট আয়রনের চুলা বা উনান। বন্দির ঘরের দিকে যে দরজা ছিল, সেই দরজার যে তালা সেটা অক্ষত ছিল। তার দেশলাই কাঠি নিভে গেল। বৃদ্ধ প্রচণ্ড আবেগে কাঁপতে লাগলো। ছোট জানালার ফাঁক দিয়ে সে উঁকি মারল। ভিতরে দেখলো একটা মোমবাতি ম্লান ভরে জ্বলছে। টেবিলের উপরে বসে আছে, টেবিলে বসেছিল লোকটা। শুধু তার পিঠ, মাথার চুল আর হাত দেখা যাচ্ছে। খোলা বই পড়েছিল টেবিলের উপরে। দুটো নরম চেয়ার টেবিলের পাশে কার্পেটের উপর ছিল, মানে চেয়ার ছিল পাশে। 5 মিনিট কেটে গেল। বন্দি একটু থামলো, নড়ল না। 15 বছরের বন্দিত্ব তাকে হয়তো এইরকম নিস্তব্ধ বা নীরবে বসে থাকতে শিখিয়েছে। ব্যাংকার জানালার আঙুলে টোকা মারল। বন্দি তখনও কোনো প্রতিক্রিয়া দিল না। ব্যাংকার সাবধানে কী করলো, দরজার সিল ভাঙলো, চাবি খুললো। মরচে ধরা তালায় কর্কশ একটা আওয়াজ হলো, দরজাটি কড়কড় করে খুলে গেল। ব্যাংকার আশা করছিল পায়ের শব্দ শুনে লোকটা হয়তো জেগে উঠবে, কিন্তু ঘরটা সেই আগের মতো নিস্তব্ধ। ব্যাংকার এবার ঘরে ঢুকলো। কী উদ্দেশ্যে ঢুকেছিল? লোকটাকে মারবে বলে। তো যখন সে টেবিলের কাছে গেল, গিয়ে দেখলো যে লোকটা অদ্ভুতভাবে তখন সে নিস্তব্ধ হয়ে বসে আছে। তার কঙ্কাল চেহারা, হাড়ের উপরে চামড়া বসে গেছে। মেয়েদের মতো লম্বা চুল আর ঝাঁকড়া দাড়ি হয়েছে। মুখটা মলিন হলুদ, গাল বসে গিয়েছে, পিঠ ছিল লম্বা আর সরু। তাকে দেখে মনে হচ্ছিল, মানে কেউ বলতেই পারবে না এর বয়স 40 বছর। চুলে ইতিমধ্যে সাদা সাদা রেখা দেখা যাচ্ছে। সে ঘুমিয়েছিল টেবিলের উপরে মাথা নিচু করে, আর সামনে একটা কাগজ ছিল, সেখানে সূক্ষ্ম অক্ষরে কিছু লেখা ছিল। ব্যাংকার ভাবলো ও তো ঘুমোচ্ছে, হয়তো কল্পনায় লক্ষ লক্ষ টাকার স্বপ্ন দেখছে। আমার শুধু দরকার লোকটাকে বিছানায় ফেলে বালিশে চেপে ধরে ওকে মেরে ফেলে। এমনভাবে মারতে হবে যাতে পরে কেউ বুঝতে না পারে যে আমিই মেরেছি। কিন্তু সে তাকে মারার আগে যে চিঠিটা লেখা ছিল সেটা কাগজটাকে তুললো আর পড়তে লাগলো। কী লেখা ছিল সেটা শোনো।
খুব ইন্টারেস্টিং। আগামীকাল ঠিক 12টা বাজায় আমি আবার স্বাধীনতা ফিরে পাব, অন্য মানুষের সঙ্গে মিলেমিশে চলার অধিকার অর্জন করব। কিন্তু তার আগে এই ঘর ছেড়ে সূর্যের আলো দেখতে যাওয়ার আগে তোমার উদ্দেশ্যে কয়েকটি কথা বলা আমার প্রয়োজন। ঈশ্বরের সামনে যিনি আমাকে দেখেছেন, আমি পরিষ্কার বিবেক নিয়ে বলছি, আমি অবজ্ঞা করি স্বাধীনতাকে, অবজ্ঞা করি জীবনকে, স্বাস্থ্যকে, তোমার বইয়ের সমস্ত জ্ঞানকে, পৃথিবীর সুখ বলে যা বর্ণনা করা আছে সব কিছুকে আমি অবজ্ঞা করি, ঘৃণা করি সব কিছুকে। 15 বছর ধরে আমি গভীরভাবে পড়াশুনো করেছি এই পার্থিব জীবনকে। এটা ঠিক, আমি পৃথিবী বা মানুষদের চোখে দেখিনি, কিন্তু তোমাদের বইয়ের মাধ্যমে আমি সুগন্ধি মদ পান করেছি, গান গেয়েছি, জঙ্গলে হরিণ আর বুনো শুকর শিকার করেছি, নারীদের ভালোবেসেছি। তোমাদের কবি আর প্রতিভাবানদের জাদুতে সৃষ্ট মেঘের মতো সৌন্দর্যের রাতে আমাকে পরিদর্শন করেছে এবং কানে কানে আশ্চর্যের কাহিনী বলেছে, যা আমার মনকে উন্মাদ করে তুলেছে। তোমাদের বইয়ের মধ্যে দিয়ে আমি এলবুর্জ আর মন ব্ল্যাকের চূড়ায় উঠেছি, সেখান থেকে সূর্যোদয় দেখেছি, সন্ধ্যার আকাশ দেখেছি, সমুদ্র আর পর্বতশৃঙ্গের সোনালি লাল আভায় প্লাবিত হতে দেখেছি। আমি সেখান থেকে বজ্রপাত দেখেছি মাথার উপর দিয়ে ঝড়ের মেঘ বিদীর্ণ করতে। আমি সবুজ বন দেখেছি, মাঠ দেখেছি, নদী দেখেছি, হ্রদ দেখেছি, শহর দেখেছি। আমি গান শুনেছি, রাখালের বাঁশির সুর শুনেছি, সুন্দর শয়তানদের পাখা ছুঁয়েছি, যারা ঈশ্বর নিয়ে আলোচনা করতে আমার কাছে নেমে এসেছিল। তোমার বইতে আমি নিজেকে নিঃসীম অতল গহ্বরে নিক্ষেপ করেছি, অলৌকিক কাণ্ড করেছি, হত্যা করেছি, শহর জ্বালিয়ে দিয়েছি, নূতন ধর্ম প্রচার করেছি, পুরো রাজ্য দখল করেছি। আসলে বই থেকে বই ও যা পড়েছে, বইয়ের যে গল্প পড়েছে, যে কাহিনী পড়েছে, তার মাধ্যমে দিয়ে তার ইমাজিনেশনে সে সেই জায়গাতে গেছে, সেটা সে বলছে। তোমাদের বই আমাকে জ্ঞান দিয়েছে। যুগে যুগে মানুষের অবিরাম চিন্তার ফলে যা ঘটেছে, আমার মস্তিষ্কের এই ছোট্ট পরিসরে সংকুচিত হয়ে গেছে সব। আমি জানি আমি তোমাদের সবার চেয়ে জ্ঞানী, মনে রাখতে হবে কথাটা। আর তোমাদের বইকে, তাই আমি তোমাদের বইকে ঘৃণা করি, তোমাদের জ্ঞানকে ঘৃণা করি। পৃথিবীর তথাকথিত আশীর্বাদ বলে তোমরা যাকে বলো সেটাকে আমি ঘৃণা করি। আমার কাছে সব মূল্যহীন, ক্ষণস্থায়ী, ভ্রান্ত, মায়ার মতো, প্রতারণামূলক। তোমরা হয়তো গর্বিত, জ্ঞানী আর উন্নত, কিন্তু মৃত্যু তোমাদের পৃথিবী থেকে মুছে দেবে, যেমন মেঝের নিচে গর্ত করে থাকা ইঁদুরদের মুছে ফেলে। তোমাদের উত্তরসূরি, তোমাদের ইতিহাস, তোমাদের অমর প্রতিভারাও পৃথিবীর সঙ্গে পুড়ে ছাই হয়ে যাবে বা বরফে ঢেকে যাবে। তোমরা তোমাদের বুদ্ধিকে হারিয়ে ভুল পথে চলে গেছো, মিথ্যাকে সত্য ভেবে নিয়েছো, কুৎসিতকে সৌন্দর্য ভেবে নিয়েছো। যেমন তোমরা অবাক হতে যদি অদ্ভুত ঘটনা ঘটতো যে আপেল বা কমলা গাছে হঠাৎ এই সব ফলের বদলে ব্যাঙ আর গিরগিটি জন্ম নিচ্ছে। আবার গোলাপের ঘ্রাণ যদি হয় ঘরমাক্ত ঘোড়ার ঘ্রাণের মতো। আমি অবাক হয়ে ভাবি, তোমরা যারা স্বর্গের বদলে পৃথিবীকে বেছে নিয়েছো, তাই আমি তোমাদের কোনো কিছুই বুঝতে চাই না। তোমাদের দেখানোর জন্য আমি তোমাদের জীবনের মূল্যবোধগুলোকে কতটা ঘৃণা করি, আমি সেই 2 মিলিয়ন টাকাকে প্রত্যাখ্যান করছি। ভাবো, ও লিখছে যে আমি তোমার সেই 2 মিলিয়ন টাকাকে প্রত্যাখ্যান করছি, যার স্বপ্ন একসময় আমাকে স্বর্গের মতো মনে হতো, অথচ এখন সেটিকে আমি অবজ্ঞা করি। আমি নিজেকে সেই অর্থের অধিকার থেকে বঞ্চিত করতে নির্ধারিত সময়ের 5 ঘন্টা আগে জায়গা ছেড়ে চলে যাব। এইভাবে আমি চুক্তি ভঙ্গ করব। এটা ছিল তার চিঠি। ব্যাংকার সেটা পড়লো, সেটাকে টেবিলে রেখে দিল। মানুষটা তখনও ঘুমিয়ে আছে, সে মানুষটার মাথাতে চুমু খেলো, কাঁদতে কাঁদতে ঘর ছেড়ে বেরিয়ে গেল। তার নিজের প্রতি একটা ঘৃণাবোধ অনুভব হচ্ছিল। সে যখন শেয়ার বাজারে প্রচণ্ড ক্ষতির সম্মুখীন হয়েছিল, তখনও এতটা ঘৃণাবোধ তার তৈরি হয়নি নিজের প্রতি, বা সে অনুভব করেনি। বাড়িতে ফিরে সে বিছানায় শুলো, কিন্তু বিছানায় শুয়ে পড়ে তার চোখের জলে ভর্তি হয়ে গেল। সে ঘুমোতে পারল না ঘন্টার পর ঘন্টা। পরের দিন যখন সকাল হলো, প্রহরীরা এলো ফ্যাকাশে মুখ নিয়ে, তাকে বলল যে ওই ঘরে যে লোকটা থাকতো, ওই লোকটা জানালা দিয়ে বাগানের গেট দিয়ে অদৃশ্য হয়ে গেছে। ব্যাংকার তার কর্মচারীদের নিয়ে ছুটে গেল, গিয়ে দেখলো সত্যি বন্দি পালিয়েছে। যাতে অপ্রয়োজনীয় গুজব না ছড়ায় সেই জন্যে টেবিলের উপরের সেই লেখা চিঠিটা সে নিল, যেখানে মিলিয়ন টাকা ত্যাগের কথা ছিল। সে বাড়ি ফিরে এলো আর আগুন নিরোধক সেপে সেটাকে লক করে রেখে দিল। তো এই ছিল গল্পটা। তাহলে গল্প থেকে আমরা কি জানলাম? যে অর্থ আজ আছে, কাল নেই। আজ তুমি ধনবান, কাল তুমি ভিখিরি হয়ে যেতে পারো। কিন্তু তুমি যদি
জ্ঞান অন্বেষণ করো, তুমি যদি জ্ঞানী হও, তোমার যদি অভিজ্ঞতা থাকে, সেই অভিজ্ঞতা বা জ্ঞান ধীরে ধীরে বাড়তে থাকবে, সেটা কখনো কমবে না। আর এই জ্ঞান হচ্ছে অর্থের কাছে তুচ্ছ। কারণ তোমার যদি জ্ঞান থাকে, তাহলে তোমার কাছে যে মানে অন্যের কাছে যে অর্থ আছে, তুমি তার থেকেও আরও বেশি। কারণ কেন? কারণ তোমার জ্ঞান আরও একটা দিক, জ্ঞানী হলে তুমি অর্থ উপার্জন করতে পারবে। বুঝে গেছে? তো এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা, যে মানি ভার্সেস বুক। আমাদের টাকা প্রয়োজন, কিন্তু অতিরিক্ত অর্থ সেটা আমাদেরকে খুব অহংকারী করে তুলবে। আর এই অহংকার পতনের একমাত্র সিঁড়ি, যেটা বেয়ে তুমি উপরে নয় নিচে নামবে। তাই যতটা সম্ভব জ্ঞান অর্জন করার চেষ্টা করো, কারণ সেটা কোনোদিন জ্ঞান অর্জন সেটা কোনোদিন কমবে না। যত তুমি জ্ঞান অর্জন করবে, তুমি তত উপরের দিকে এগিয়ে যাবে। বোঝা গেল গল্পটা? চলো তাহলে আজকে পড়া হোক।